1704 সালে বাংলা, বিহার, ওড়িশার রাজধানী মুর্শিদাবাদ পত্তনের সময় বহরমপুর ছিল রাজধানীর দক্ষিণে ভাগীরথীর তীরে একটি গ্রাম। তখন তার নাম ছিল সাতপুকুরিয়া ব্রহ্মপুর। গ্রামটায় 700 ঘর ব্রাহ্মণ বাস করত, তাই স্থানটির নাম ছিল ব্রহ্মপুর। পরবর্তীকালে মনে করা হয় এই ব্রহ্মপুরের অপভ্রংশ রূপ হল বহরমপুর। আমরা মুর্শিদাবাদ এলেই আমরা জানি হাজারদুয়ারি, তারপরে ওখানে আশেপাশের যে দর্শনীয় স্থান সেগুলো দেখি। আজকে যেটা করব, কাশেম বাজারে যাব এবং কাশেম বাজারে কি কি দেখার আছে সেটা নিশ্চয়ই এই ভিডিওতে আমরা শেয়ার করব। এবারের মুর্শিদাবাদ ট্রিপে আমরা ছিলাম বহরমপুরের সবুজ বাড়িতে। এই সম্পর্কিত একটা ডিটেল ব্লগ বানিয়েছি, ব্লগের লিংক দিয়ে দিলাম প্রথম কমেন্টে। আর এখানে বুকিং করবার যে নাম্বারটা আছে স্ক্রিনে সেটা দিয়ে দিলাম। পুরো কাঠের বাড়ি, এখানে একটা বেশ সুন্দর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আমরা আজকে কাশিম বাজার ভ্রমণে এসেছি। মুর্শিদাবাদ মানে শুধুই বুঝি আমরা হাজারদুয়ারি আর বুঝি মুসলিম যে সম্রাটরা তাদের রাজত্বের কথা। এর মাঝখানে একটা ছোট্ট কথা আছে, এখানে কিন্তু হিন্দু রাজারা রাজত্ব করতেন, আর সেটা ছিল কাশিম বাজারে। আমরা এখন এসেছি রেসিডেন্সি সিমেট্রিতে, চল দেখাই। এই বহরমপুর শহরের অন্যতম ঐতিহাসিক কীর্তি হল বাবুলবোনা রেসিডেন্সি সমাধি। বহরমপুর বাবুলবোনা রেসিডেন্সির সমাধিক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ব্রিটিশ বাসিন্দাদের এবং সামরিক ব্যক্তিদের কবর রয়েছে, যারা ব্রিটিশ আমলে বহরমপুর বসবাস করতেন এবং এখানেই মারা গেছেন। 1773 সাল থেকে কিন্তু এই সিমেট্রিটা চালু হয়, তাই তো? পার্ক স্ট্রিট সিমেট্রিতে যেমন নাম, পরিচয় সমস্ত কিছু লেখা আছে, এখানে তো সেরকম কিছু দেখছিলাম না। এইটাতে ইয়ঙ্গার সন অফ জেফিরস, তার হলো একটা ফলক, এই যে 25 বছর বয়সে মারা গেছে, তারই ফলকটা আছে আর কি। বলেছিলাম না, মুর্শিদাবাদ মানে সবাই জানে শুধুমাত্র হাজারদুয়ারি আর তার মাঝখানে খোশবাগ, এই সমস্ত জায়গা। তো আমরা এখন চলে এসেছি বিষ্ণুপুর, না বাঁকুড়া বিষ্ণুপুর নয়, মুর্শিদাবাদের বিষ্ণুপুর। আর এখানে বিষ্ণুপুর কালীবাড়ি আছে, জায়গাটা ভীষণ সুন্দর, একটা পজিটিভ ভাইবস আসে না, ওই রকম লাগছে। বটগাছ আর তার নিচে ভগবান বুদ্ধ। শোনা যায় নবাব সরফরাজ খান আমলে কাজের সন্ধানে মহারাষ্ট্র থেকে বাংলায় আসেন এক ব্রাহ্মণ, তার নাম কৃষ্ণনন্দ হোতা। তিনি নবাবের অধীনে কাজ পান। নিঃসন্তান হওয়ায় একসময় তিনি নিজের দেশে ফিরে যাবেন বলে ঠিক করেন। এরপর তিনি স্বপ্ন পান এবং 1 বছর পর তার কন্যা সন্তান হয়, তার নাম রাখেন করুণাময়ী। সেই সময় বিষ্ণুপুর ছিল মহাশ্মশান জঙ্গলাকীর্ণ। প্রতিদিন অফিস থেকে ফেরার সময় বিষ্ণুপুর মহাশ্মশানে বটবৃক্ষের তলায় তিনি ধ্যান করতেন। মেয়ে করুণাময়ী সেই সময় তার সামনেই খেলা করতেন। একদিন অফিসের কোনো কাজে কাশিম বাজারে ফেরত যেতে হয় কৃষ্ণনন্দ হোতা মহাশয়কে, কিন্তু করুণাময়ী যান না। ফেরার পথে করুণাময়ীকে আর খুঁজে পাওয়া যায়নি, তিনি বিলীন হন। কন্যাসখী কৃষ্ণনন্দ বিষ্ণুপুরে সাধনারত অবস্থায় মায়ের দর্শন পান এবং মন্দির প্রতিষ্ঠা হয়। ভৈরব দর্শন হয়ে গেল, মাকে দর্শন করলাম, তারপরে ভৈরব দর্শন। কি সুন্দর বিলের ধারটা, একটা সুন্দর পার্ক নির্মিত হয়েছে। এই হলো ঘাট। এই গঙ্গা যেটা দেখলাম ভাগীরথী, এর থেকেও সরু। এইখানটা কিন্তু বেশ ভালো, পিকনিক টিকনিক করার পক্ষে কেউ যদি পটল্যাক করে খুব ভালো লাগবে আর কি। তাদের খোলা মেলা একেবারে বিলের ধারে, এখানে মেলা বসবে আর কি। এখানে সব পার্ক, আর এখানে কিন্তু পিকনিকেরও ব্যবস্থা আছে। এখনই একটা শেয়ালা লালগোলা গেল, আর এইটা হলো রেল লাইনটা। আর কাশিম বাজারে আমরা এখন দয়াময়ী কালী মন্দিরে আছি, আর প্রদক্ষিণ করছি, ঘুরছি। আর এখানে শুধুমাত্র দয়াময়ী মাই নয়, এখানে কিন্তু এই মন্দির চত্বরে অনেকগুলো মন্দির আছে, সেগুলোই আমরা ঘুরে দেখছি।
দয়াময়ী মায়ের মন্দির। চলো এখানে যাই। মন্দিরের থেকেও এখানের যে বিস্তৃত জায়গাটা আছে সেইটাই ভারী ভালো লাগছে দেখতে। বাহ সুন্দর। এইটাই বোধহয় আমরা ওই পার থেকে দেখছিলাম। এই টেরাকোটার কাজ তো। শিব এখানে 1 2 3 4 5 6, এদিকে 6টা। ও আচ্ছা, এদিকেও 6টা। দ্বাদশ শিব মন্দির। দ্বাদশ শিব মন্দির এখানে। আর এটা হলো বড় ঠাকুরের মন্দির এখানটা। কি এখানে বলি দেওয়া হয়। এটা এই যে সিমেন্ট দিয়ে বোধহয়, নাকি না মাটি দিয়েই, কিন্তু টেরেকোটা নয়। দয়াময়ী মা কালী। এই কাজগুলো অপূর্ব। দয়াময়ী কালী মন্দির অতি প্রাচীন একটি কালী মন্দির এই জায়গার। বলা হয় এখানে যে দ্বাদশ শিবলিঙ্গ আছে সেই দ্বাদশ শিবলিঙ্গের মন্দির অনুসরণ করেই নাকি দক্ষিণেশ্বরের দ্বাদশ শিব মন্দিরের পরিকল্পনা করা হয়। জগন্নাথ দেব এখানে শিব মন্দির, এই চত্বরে হলো, এটাই হলো দয়াময়ী মায়ের মন্দির, আর এইদিকে আছেন রাধা কৃষ্ণ, আর এইটা হলো বড় ঠাকুরের মন্দির। এই আমরা আর্মেনিয়াম চার্চের সামনে আছি। চলো, এটা হলো মেন গেট। আর্মেনিয়াম চার্চ বলছে এখানে নাকি লোক সেরকমভাবে ঢুকতে দেওয়া হয় না। আমরা কিন্তু কোনো পারমিশন নেই, এমনিই ঢুকেছি। ওনাকে রিকোয়েস্ট করলাম, উনি বললেন আসুন। বাহ কি সুন্দর। এই যে গম্বুজটা তৈরি হয়েছে, যেটার জন্য বেশি সুন্দর লাগছে, উনি তৈরি করেছেন। এটা 2007 সালে হয়েছে তৈরি না? আর এই যে আমরা বলছিলাম না সরু ইটগুলোর জন্য আরো বেশি জায়গাটা অন্যরকম লাগছে। বড় ইটই, কিন্তু ওটা কেটে ওরকম ভাবে ডিজাইন করা হয়েছে। কাশিমবাজার রেলওয়ে স্টেশন আর সামনেই ডাচ সিমেট্রি দেখতে পেলাম। আমরা এখানে আসবো। ব্যাসপুর শিব মন্দিরে চলে এসেছি। ব্যাসপুর শিব মন্দির, মহাদেব আর মা পার্বতী বিদ্যমান। এখানে ঢুকেই প্রথমে গণেশজি। বাবাকে স্নান করানো হচ্ছে। বড় জায়গা, নাট মন্দির, তুলসী তলা এটা, আর হলো এখানে নন্দী মহারাজ। খুব সুন্দর মন্দিরটা। পাতালেশ্বর শিব মন্দির, এখানে নাকি সতীদাহ হতো। ভেতরে যাই, আর সমস্ত এখানকার মন্দিরগুলো না 1:30টার সময় বন্ধ হয়ে যায়। এই যে 6 AM to 1 PM, তারপরে বন্ধ, আবার 3:30 থেকে 8টা পর্যন্ত খোলা। আমরা দেখি যে ভগবান ওপরের দিকে, এখানে ভগবান হলো নিচের দিকে। এখানে বিশাল বিশাল বট গাছ সব, আর এখানে বাবা পাতালেশ্বর। কাটি গঙ্গা বলছে এটা গঙ্গার মেইন স্ট্রিম ছিল, আর এটা মথি ঝিল, যে ঝিল তার সঙ্গে কানেক্টেড। কাটি গঙ্গা এটা পাতালেশ্বরের কাছে, আর এখানে নৌকা বাইছে। গণেশ মন্দির, গণেশ কিন্তু কালো। এই জায়গাটায় হতো সতীদাহ। আরে
আর এখন সমস্ত ঠাকুরের বিসর্জন দেওয়া হয় এখানে, এই অঞ্চলে যত ঠাকুর আছে। কি বড় বড় এখানে শাল গাছগুলো, দারুণ। এখানে গোশালা আছে। 1735 থেকে 1800 সালের মধ্যে যে সমস্ত ইংরেজরা পলাশির যুদ্ধে মারা গেছিলেন তাদের খুব বেশি এখানে কিন্তু সিমেট্রি নেই, তাদের নিয়ে এই সিমেট্রিটা তাদের উদ্দেশ্যেই। এখানে হলো প্রফেশনাল ফটোশ্যুট হচ্ছে। এরপরে আমরা চলে গিয়েছিলাম কাশিমবাজারের রাজবাড়িতে। কাশিমবাজারের রাজবাড়ির দুটো তরফ আছে, একটা বড় তরফ, একটা ছোট তরফ। বড় তরফে প্রবেশ নিষিদ্ধ, কিন্তু ছোট তরফে আগে থেকে অর্ডার করে খাওয়ার ব্যবস্থা করা যায়। আমরা সেই নিয়ে আলাদা একটা ব্লগ বানিয়েছি, অনুরোধ রইল সেই ব্লগটা দেখবার। এইটা হলো ডাচ সিমেট্রি বা ডাচ কবরস্থান। এখানে আগে ডাচ ফ্যাক্টরি ছিল। বর্নিয়ারের মতে একজন ফরাসি চিকিৎসক এব্রাম ভ্রমণকারী, যিনি 1658 সালে ভারতে এসেছিলেন এবং মুঘল রাজপুত্র দ্বারা শিকড় চিকিৎসার কাজের জন্যই তিনি এসেছিলেন। এটি 1666 সালে বিদ্যমান ছিল বলে উল্লেখ করেছেন এবং বলেছেন যে এটি 700 বা 800 জন লোক নিয়োগ করেছিল। এটিতে 47 জন ব্যক্তির সমাধি রয়েছে, যার মধ্যে প্রাচীনতম ড্যানিয়েল ভ্যান ডের মিয়েলের সমাধি, যিনি 1721 খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই। আমরা এবার মুর্শিদাবাদে গিয়ে অমিত দে দাদার সঙ্গেই ঘুরেছিলাম। উনি আমাদের খুব সুন্দরভাবে গাইড করে দিয়েছিলাম। ওনার ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, যদি আপনারা কেউ মুর্শিদাবাদ ঘুরতে চান ওনার সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন।